অ্যালকেন যতদূর আমরা পড়েছি তারপর থেকে পড়বো। অ্যালকেনের আগের দিন প্রিপারেশন দেখলাম এবং হাইড্রোকার্বনের স্টার্টিংয়ে কী জিনিস আছে সেগুলো নিয়ে আলোচনা করেছি প্রিলিমিনারিটা। তারপরে অ্যালকেনের জেনারেল যে প্রিপারেশন মেথড সেটা আলোচনা করেছি। এবার প্রিপারেশন হয়ে যাওয়ার পর আগের দিন ক্লাসে মেনশন করেছিলাম তারপরে আমাদের দুটো জিনিস পড়তে হবে। একটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টি, ভৌত ধর্ম। ফিজিক্যাল প্রপার্টি অবশ্যই পড়তে হবে, কারণ নিট বা জেইই মেন্স এরকম কোচের যদি এন্ট্রান্স এক্সামের তুই প্রিভিয়াস ইয়ার দেখিস সেখানে কিন্তু অর্গানিক মলিকিউলের ভৌত ধর্ম থেকে কিন্তু কোশ্চেন আসে। ঠিক আছে, ভৌত ধর্ম মানে কি? মোস্টলি ভৌত ধর্ম অনেক কিছুই, কিন্তু যে জায়গাটা থেকে কোশ্চেন করবে সেটা হচ্ছে সলিবিলিটি, মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট। এই তিনটে পয়েন্ট থেকে খুব বেশি প্রশ্ন করে। এখানে তো জাস্ট হাইড্রোকার্বনের জন্য দেখবো। পরের সেমিস্টারে মানে এর পরের যে সেমিস্টারগুলো আসছে সেখানে যখন অর্গানিকের চ্যাপ্টারগুলো স্টার্ট হবে, এটাও অর্গানিক, ফার্দার সেমিস্টারে যে অর্গানিক চ্যাপ্টার, সেই অর্গানিক চ্যাপ্টারে প্রথমে হ্যালো অ্যালকেন হ্যালো অ্যারিন মানে কার্বনের চেনে বা কার্বনের স্ট্রেট চেন হতে পারে বা সাইক্লিক চেন যাই হোক না কেন, মানে রিংয়ে হ্যালোজেন থাকবে। তারপরে অ্যালকোহল, ফেনল, ইথার পড়বো। তারপরে চ্যাপ্টারে আমাদের কম্পাউন্ড কন্টেনিং অক্সিজেন, দ্যাট মিনস কার্বনিল চ্যাপ্টারটা পড়বো, সেখানে অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড থাকবে। এবং তারপরে কম্পাউন্ড কন্টেনিং নাইট্রোজেন পড়বো, যেখানে মোস্টলি অ্যামিনটাকে নিয়ে আলোচনা করবো। এছাড়া নাইট্রো গ্রুপ, সায়ানাইড গ্রুপ এগুলো নিয়েও পড়াশোনা ওখানে করতে হবে। ওই প্রতিটা চ্যাপ্টারেই ওই যে বিভিন্ন ক্লাস অফ কম্পাউন্ড, সেটা অ্যালকোহল হোক, ফেনল হোক, ইথার হোক, অ্যালডিহাইড, কিটোন, কার্বক্সিলিক অ্যাসিড যাই হোক না কেন, প্রত্যেকেরই ফিজিক্যাল প্রপার্টি নিয়ে আলোচনা করতে হবে এবং কম্প্যারেটিভ স্টাডি করতে হবে যে কার থেকে কার বয়েলিং পয়েন্ট বেশি, মেল্টিং পয়েন্ট বেশি, কেন বেশি, কার সলিবিলিটি বেশি হবে, কেন হবে, এটাই। আচ্ছা, এই ফিজিক্যাল প্রপার্টি বুঝতে গেলে আমাদের ভ্যান ডার ওয়াল ফোর্স সম্বন্ধে কনসেপ্ট থাকা দরকার। এবার যদি ভ্যান ডার ওয়াল ফোর্স সম্বন্ধে কারোর কনসেপ্ট না থাকে, তাহলে ভ্যান ডার ওয়াল ফোর্স আমি কোথায় পড়িয়েছি বা তোরা কোথায় পড়েছিস, যদি না পড়ে থাকিস কোথায় ছিল, অন্তত বই খুলে একবার পড়ে নিতে পারবি। সেটা হচ্ছে ক্লাস আগের সেমিস্টারে, সেমিস্টার 1-এ, যেখানে তোরা গ্যাসিয়াস স্টেট পড়েছিলি। গ্যাসিয়াস স্টেটের স্টার্টিংটাই হয় আমাদের ভ্যান ডার ওয়ালস ফোর্সেস দিকে, বিভিন্ন টাইপের ভ্যান ডার ওয়াল ফোর্স, যে আমাদের সেটা ডিসপারশন ফোর্স বা লন্ডন ফোর্স হতে পারে, ডাইপোল ডাইপোল ইন্টারাকশন হতে পারে, হাইড্রোজেন বন্ড হতে পারে, ডাইপোল ইন্ডিউস ডাইপোল হতে পারে, এরকম টাইপের যে বিভিন্ন অ্যাট্রাকটিভ ইন্টারাকশনগুলো সেগুলো। তাহলে এগুলো তুই তোর গ্যাসিয়াস স্টেটের স্টার্টিংয়ে পাবি আগের সেমিস্টারের বইয়ের। আর যদি বলিস আমি কোথায় পড়িয়েছি, 11-এর প্লে লিস্ট বার করবি, সেখানে গ্যাসিয়াস স্টেটের প্রথম যে ক্লাসটা আছে, কততম লেকচার সেটা তোমার মনে নেই, তবে যেটা গ্যাসিয়াস স্টেটের প্রথম ক্লাস সেখানে ওটা পাবি। সো এখানে ভ্যান ডার ওয়াল ফোর্সের একটা ইম্পর্টেন্ট জায়গা রয়েছে। ঠিক আছে, এবার কার্বন কার্বন বন্ডে তো ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই। সো এখানে ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ তৈরি হওয়ার কোনো চান্স নেই। হোয়াট ইজ ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভ? আশা করবো সেমিস্টার 1-এর বিষয়গুলো ভালো করে পড়ে এসেছিস। ওই পুরোনো জিনিসগুলো আমি তো আর এক্সপ্লেন করবো না, কনসিডারিং আমি ধরে নিচ্ছি ডেল্টা নেগেটিভ ডেল্টা পজিটিভের ব্যাপারটা বুঝিস, ইলেকট্রোনেগেটিভিটির ব্যাপার বুঝিস, কোভ্যালেন্ট বন্ডে পোলারিটির ব্যাপারগুলো বুঝিস। এগুলো সব আগের সেমিস্টারে হয়েছে। আচ্ছা, কার্বন 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 বন্ডে তো কোনো ইলেকট্রনিক ডিফারেন্স নেই, তাহলে এখানে পোলারিটি জেনারেট হওয়ার কোনো জায়গা নেই। হাইড্রোকার্বন মানে কার্বনের সাথে হাইড্রোজেনেরই বন্ড থাকবে। সো কার্বন হাইড্রোজেনের মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্সটা খুব কম। সো এখানে খুব একটা বেশি পোলারিটি জেনারেট করবে না। দ্যাট মিনস ওভারঅলে হাইড্রোকার্বন কিন্তু নন পোলার মলিকিউল। ঠিক আছে, কারণ এখানে খুব একটা বেশি ইলেকট্রোনেগেটিভিটি ডিফারেন্স নেই। সো এখানে লন্ডন ফোর্স বা ডিসপারশন ফোর্স এই টাইপের অ্যাট্রাকটিভ ফোর্স কাজ করবে, যেটাকে লন্ডন ফোর্স বা ডিসপারশন ফোর্স ওয়ান টাইপ অফ ভ্যান ডার ওয়াল ফোর্স। এখানে আমরা এক কথায় ভ্যান ডার ওয়াল ফোর্স বলেই চালাবো, মাথায় থাকে যেন ডিসপারশন ফোর্সের কথাই বলা হচ্ছে। আচ্ছা, ভৌত ধর্মের মধ্যে এখানে বলেছে দেখ, যত কার্বনের চেন বাড়বে, ঠিক আছে, কার্বনের যত নাম্বার অফ কার্বনস বাড়বে তত সেখানে ডিসপারশন ফোর্স বাড়বে এবং তার গ্যাসিয়াস টু লিকুইড টু সলিড ফর্মে থাকা টেন্ডেন্সিটা বাড়বে। কারণ যত ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বাড়বে তত সে গ্যাস টু লিকুইড টু সলিডে থাকার চেষ্টা করবে। এটাই বলেছে কার্বন পরমাণুর সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে অ্যালকেন সমূহের ভৌত অবস্থা গ্যাস থেকে তরল থেকে কঠিন ক্রমে পরিবর্তিত হয়। যত কার্বন সংখ্যা বাড়বে তত তার স্টেটটা সলিডের দিকে যাবে। যদি কার্বন সংখ্যা কম হয়, বলা আছে দেখ 1 থেকে 4 অবধি কার্বন যদি থাকে তখন মোটামুটি তারা গ্যাসিয়াস অবস্থায় থাকে। ঠিক আছে, যদি 5 থেকে 17টা কার্বন যখন থাকে তারা মোটামুটি তরল অবস্থায় থাকে। 18টার বেশি যদি কার্বন হয়ে যায় তখন তারা কি অবস্থায় থাকে? কঠিন অবস্থায় থাকে। তাহলে আমরা দেখলাম কার্বন নাম্বার বাড়লে ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বাড়ে। যত ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্স বাড়ে ওই কম্পাউন্ডগুলো গ্যাসিয়াস স্টেট থেকে লিকুইড স্টেট, সেখান থেকে সলিড স্টেটে থাকার টেন্ডেন্সি দেখাচ্ছে। এটা আমরা প্রথম বুঝলাম। তাহলে ভ্যান ডার ওয়াল ফোর্স বাড়ে যত নাম্বার অফ কার্বন বাড়ে। এখান থেকে এই জিনিসটা বুঝলাম। প্রথমবারের জন্য যেহেতু পড়ছিস সেজন্য আমি ধরে ধরে বলে দিচ্ছি, পরেও এই কনসেপ্টগুলো লাগবে যত কার্বন নাম্বার বাড়বে, কারণ অর্গানিক কেমিস্ট্রি পড়ছিস, কার্বনের চেন তো থাকবেই। আচ্ছা, অ্যালকেনগুলো অধ্রুবীয়। কেন অধ্রুবীয়? নন পোলার বললাম। তাহলে অধ্রুবীয় যদি হয় তাহলে জলে প্রায় অদ্রাব্যই হবে, কিন্তু নন পোলার, কারণ
অ্যালকেনগুলো নন পোলার, তাহলে তারা পোলার সলভেন্টে ডিসলভ হতে চাইবে না। এবারে অ্যালকেনগুলো বেনজিন, ক্লোরোফর্ম, ইথার, কার্বন টেট্রাক্লোরাইড এরকম টাইপের যে নন পোলার সলভেন্টগুলো রয়েছে, নন পোলার সলভেন্টে কিন্তু অ্যালকেনগুলো ডিসলভ হবে। তাহলে দ্রব্য তো আমরা পড়লাম। এবার আমাদের পড়তে হবে যে আণবিক গুরুত্ব বৃদ্ধির সঙ্গে সঙ্গে শাখাহীন, এই পয়েন্টটা হাইলাইটের দিই। তাহলে আণবিক গুরুত্ব যদি বাড়ে তাহলে শাখাহীন যদি অ্যালকেন যদি তাতে ব্রাঞ্চ নেই, যা স্ট্রেট চেনটা যেটা আছে সেটা, শাখাহীন যে অ্যালকেনের স্ফুটনাঙ্ক হোক, গলনাঙ্ক হোক, ভিসকোসিটি মানে সান্দ্রতা, এগুলো ক্রমশ বৃদ্ধি পাবে। ঠিক আছে, তাহলে নাম্বার অফ কার্বন যত বাড়বে ভ্যান ডের ওয়াল ফোর্স বাড়বে, ভ্যান ডের ওয়াল ফোর্স বাড়লে তাদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, সান্দ্রতা মানে হচ্ছে, ধর আমি তেল আর জলের যদি কথা বলি, জলের মধ্যে দিয়ে আঙ্গুলটা জোরে চালাতে পারবি, কিন্তু তেলের মধ্যে দিয়ে আঙ্গুলটা অত স্মুথলি যাবে না, তোর মনে হবে তেলের ভিতরে জায়গাটা চ্যাটচ্যাটে টাইপের, রাইট? দ্যাট মিনস ওখানে তেলের যে মলিকিউলগুলো রয়েছে সেই মলিকিউলগুলো ইন্টারমলিকুলার অ্যাট্রাকশন ফোর্সটা বেশি হওয়ার জন্য ওইগুলো সান্দ্রতাটা বেশি। ঠিক আছে, তো দ্যাট ইজ ইয়োর সান্দ্রতা। এবার সান্দ্রতা সম্বন্ধে ফিজিক্সে লিকুইড স্টেট যখন পড়বি তখন দেখবি ওখানে সান্দ্রতা বা ভিসকোসিটি কি জিনিস, ভিসকোসিটি কোএফিসিয়েন্ট অনেক কিছুই পড়তে হবে। মোদ্দা কথা স্ফুটনাঙ্ক, গলনাঙ্ক বাড়বে, কার্বন নাম্বার বাড়লে নাম্বার অফ ভ্যান ডের ওয়াল ফোর্স মানে নাম্বার অফ কার্বন বাড়লে ওভারঅল ভ্যান ডের ওয়াল ফোর্সটা ইনক্রিজ করছে, সো গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বাড়বে। এবার সমবায়বী আইসোমেরিক যে অ্যালকেনগুলোর মধ্যে বেশি সংখ্যক পার্শ্ব শাখাযুক্ত অ্যালকেনের স্ফুটনাঙ্ক এবং গলনাঙ্ক কম হয়, তাহলে ব্রাঞ্চ যদি বাড়ে, যত ব্রাঞ্চিং বাড়বে তত গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক কমে যাবে। ব্রাঞ্চ বাড়লে গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কমে। কেন? তার উত্তর নিচে দেওয়া আছে এবং এই কেনটা পড়তে হবে। তাহলে আগে এক্সাম্পলটা দেখি, কার সাথে আমরা যদি এন পেন্টেনের সাথে নিওপেন্টেনের স্ফুটনাঙ্কের কথা বলি, দুটোই হচ্ছে আইসোমেরিক অ্যালকেন। কেন আইসোমেরিক অ্যালকেন বলছে? আগে আমরা যদি এন পেন্টেন বলি, এন পেন্টেন মানে হচ্ছে 5টা কার্বন, রাইট? 4 কটা দিলাম, 1 2 3 4 5, হ্যাঁ। তাহলে এখানে CH3, লাস্টে CH3, ভিতরের গুলো সব CH2, তাহলে এটাই তো আমার এন পেন্টেন, নর্মাল পেন্টেন। তাহলে এটা হচ্ছে আমার নর্মাল পেন্টেন। আর নিওপেন্টেন মানে এটা আমার নর্মাল পেন্টেন। এবার নিওপেন্টেন বা নিওপেন্টেন গ্রুপটা কিরকম? 3, তাহলে কটা কার্বন হলো? তাহলে তুই এখানে যদি দেখিস এটা হচ্ছে C5, 6, 8, 10, 12 স্বাভাবিক, CnH2n+2, 5 2 10 আর 2 12ই হবে। আর এখানে 3টে করে 4 জায়গায়, তাহলে C5H12। এবার দুটোই হচ্ছে আইসোমেরিক অ্যালকেন। কেন আইসোমেরিক অ্যালকেন? এটাও C5H12, এটাও C5H12, তাহলে ওভারঅল মলিকুলার ফর্মুলাটা একই, কিন্তু তাদের স্ট্রাকচারটা ডিফারেন্ট। কেন? এখানে ব্রাঞ্চ এসেছে, রাইট? তাহলে এখানে ব্রাঞ্চ বেড়েছে, এখানে ব্রাঞ্চ চলে এসেছে। তাহলে ব্রাঞ্চ থাকার ফলে এখানে ব্রাঞ্চ থাকার ফলে কি হবে? গলনাঙ্ক, স্ফুটনাঙ্কটা এটার মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট এটার কম হবে। ঠিক আছে, মেল্টিং পয়েন্ট, বয়েলিং পয়েন্ট কম হবে। কেন কম হওয়ার কারণটা হচ্ছে, যত ব্রাঞ্চ হবে মলিকিউলের ইলেকট্রনের বা মলিকিউলার অ্যারেঞ্জমেন্ট অনেকটা স্ফেরিক্যাল হচ্ছে। দেখ এটা একটা স্ট্রেট, এরকম এটার অ্যারেঞ্জমেন্টটা কিরকম? অনেকটা স্ফেরিক্যাল যদি হয়, একটা নিওপেন্টেন মলিকিউলের পাশে যদি আরেকটা নিওপেন্টেন মলিকিউল আসে, তাহলে একটা স্ফেরিক্যাল টাইপের মলিকিউলের পাশে যদি আরেকটা স্ফেরিক্যাল মলিকিউল আসে, তাহলে তাদের কন্ট্যাক্ট এরিয়াটা খুব কম হয়ে যাচ্ছে, বুঝলি? তাহলে কন্ট্যাক্ট এরিয়াটা যদি কম হয়, ভ্যান ডের ওয়াল ফোর্সও কমবে। কিন্তু যদি একটা স্ট্রেট, যদি এরকম একটা মলিকিউল, তার কাছে যদি আরেকটা স্ট্রেট মলিকিউল আসে, তাদের কন্ট্যাক্ট এরিয়াটা কিন্তু অনেকটা বেশি, তাদের মাঝে কিন্তু কন্ট্যাক্ট এরিয়াটা অনেকটা বেশি, যার ফলে ভ্যান ডের ওয়াল ফোর্সটা ইনক্রিজ করছে। এটাই রিজন। ব্রাঞ্চ বাড়লে মলিকিউলটা একটা স্ফেরিক্যাল শেপ নিয়ে ফেলে, এটা পুরো অনেকটা স্ফেরিক্যাল লাগছে। ব্রাঞ্চ বাড়ছে মানে ক্রমান্বয়ে স্ফেরিক্যাল শেপটা বাড়ছে, যত বাড়ছে কন্ট্যাক্ট এরিয়াটা কমছে। কন্ট্যাক্ট এরিয়া যদি কমে যায়, ভ্যান ডের ওয়াল ফোর্স কমবে, বয়েলিং পয়েন্ট তোর এবং মেল্টিং পয়েন্ট কমে যাবে। তাহলে এন পেন্টেন যদি দেখিস 36.2, নিওপেন্টেন দেখলে কত? 9.5, কোথায় কমে চলে এসেছে দেখ। আর মাঝে ইন্টারমিডিয়েটারি ব্রাঞ্চ 36.2 থেকে 28 নেমে এসছে। ব্যাখ্যা খুব ভালো করে পড়তে হবে, এটা কোশ্চেন আসতেই পারে, অবশ্যই আসতে পারে। দুর্বল আচ্ছা এই পয়েন্টগুলো যেন খাতায় থাকে। অধ্রুবীয় যে হাইড্রোকার্বন, তাদের মধ্যে দুর্বল ভ্যান ডের ওয়াল আকর্ষণ বল ক্রিয়া করে। তাহলে দুর্বল ভ্যান ডের ওয়াল বল আকর্ষণ ক্রিয়া করে, এই কথাটা যেন খাতায় থাকে। স্যার এটা খুঁজছে যে অ্যালকেন মলিকিউলের মধ্যে যে দুর্বল ভ্যান ডের ওয়াল অ্যাট্রাকশন ফোর্স কাজ করে, সেই কথাটা তুই মেনশন করেছিস নাকি? আচ্ছা, এই ফোর্সগুলোর জন্যই মলিকিউলগুলো একত্রে থাকবে, স্বাভাবিক অ্যাট্রাকশন ফোর্স, মলিকিউলগুলো একে অপরের কাছাকাছি থাকবে। যা ব্যাখ্যা করার আমি করে দিয়েছি, বইয়ে একবার লাইন বাই লাইন বলে দিয়েছি, কোন জায়গাগুলো যেন খাতায় লেখার সময় একদমই মিস না যায়। আচ্ছা, যেহেতু এই আকর্ষণ বল, এবার এই পয়েন্টটা লিখবি, যেহেতু এই আকর্ষণ বল অণুর
পৃষ্ঠতলে কাজ করে, তাই পৃষ্ঠতলের ক্ষেত্রফল হ্রাস পেলে এই আকর্ষণ বলও হ্রাস পায়, ফলে স্ফুটনাঙ্ক হ্রাস পাবে। ঠিক আছে, এই পয়েন্টটা বলে নিলি। তাহলে মলিকিউলগুলোর মধ্যে কি ধরনের ফোর্স কাজ করে সেটা মেনশন করলি, এই ফোর্সটা কিসের উপর নির্ভর করে, ঠিক আছে, সেটা মেনশন করলি। এবার এন পেন থেকে নিওপেন্টেনে পার্শ্ব শাখার সংখ্যা ক্রমশ বৃদ্ধি পায়, এর ফলে অণুটির গঠনাকৃতি ক্রমশ স্ফেরিক্যাল বা বর্তুলাকার হয়। হাইলাইট করে দিলাম, এই পয়েন্টটা আবার খাতায় থাকবে, আন্ডারলাইন পয়েন্টগুলো তো থাকবেই, আর যেগুলো হাইলাইটেড পয়েন্ট সেই কথাগুলো একদম মার্কার, এইগুলো খুঁজছে স্যার, যে স্ফেরিক্যাল শেপ লিখেছে নাকি, ভ্যান্ডারওয়াল ফোর্স কাজ করে এই কথাটা লিখেছে নাকি, এগুলো। এবং পৃষ্ঠতলের ক্ষেত্রফল ক্রমশ হ্রাস পাওয়ায় ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল ক্রমান্বয়ে হ্রাস পায়, এই কারণে এন পেন্টেন থেকে নিউ পেন্টেনের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক যাই বলবি না কেন সেগুলো আমার ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। ঠিক আছে, কারণ এটা স্ফেরিক্যাল নেচারের জন্য। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। এটা হয়তো ভবিষ্যতে তুই যদি তোদের মধ্যে কেউ যদি ভবিষ্যতে এসএসসি সিজিএল দিস, কথার কথা বললাম, সেখানে হায়ার একটু কেমিস্ট্রি আসে, ঠিক আছে, কারণ এটা কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। তো ওরকম টাইপের হায়ার তুই যখন গভর্নমেন্ট জবের পরীক্ষা দিতে যাবে, কারণ গভর্নমেন্ট জবের পরীক্ষা দিতে গেলে কখনোই 11-12 সায়েন্স আসে না, নাই মাধ্যমিক অবধি আসে। কিছু হায়ার গভর্নমেন্ট জবের পরীক্ষা দিতে গেলে বা যেখানে একটু এইচএস এর সায়েন্স লাগবে সেসব জায়গাতে কিন্তু এরকম টাইপের কোশ্চেনও করে, শুধু ওখানে করে তা নয়, তুই এইচএস এর পর যে এন্ট্রান্স এক্সাম দিবি সেখানেও এরকম টাইপের কোশ্চেন করবে। ঠিক আছে, সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। বেশ, পরে কি বলেছে, বিজোড় অপেক্ষা জোড় সংখ্যক কার্বন পরমাণু এন অ্যালকেনের গলনাঙ্ক বেশি হয়। তাহলে এন বিজোড় থেকে জোড় সংখ্যক কার্বন পরমাণুর নর্মাল অ্যালকেনের জন্য গলনাঙ্ক বেশি হবে। তার মানে তুই যদি এন পেন্টেনের জায়গায় এন হেক্সেন নিস, তাহলে এন হেক্সেনের গলনাঙ্কটা বেশি হবে, কারণ বিজোড় অপেক্ষা জোড় সংখ্যকে গলনাঙ্ক বেশি হয়। জোড় সংখ্যক কার্বন পরমাণু এল অঙ্ক বিজোড় সংখ্যক কার্বন অপেক্ষা অধিকতর প্রতিসম। তার রিজনটা কি? তার রিজনটা হচ্ছে মোর সিমেট্রিক্যাল নেচারের হয়। ঠিক আছে, এটা হচ্ছে রিজন। তাহলে মোর সিমেট্রিক্যাল রিজনের হয়। সিমেট্রিক্যালের কথাটা কোথা থেকে আসবে? এই জিনিসটা আবার আমাদের সলিড স্টেটে যে ক্রিস্টাল ল্যাটিসের কথা বলেছিলাম, সেই ক্রিস্টাল ল্যাটিসের জায়গা থেকে আসছে। তাহলে মোর সিমেট্রিক্যাল হয়, সিমেট্রিক্যাল জায়গাটা মার্ক করলাম। সিমেট্রিক্যাল হওয়ার ফলে কি লাভ হচ্ছে? তাই জোড় সংখ্যক কার্বন পরমাণু অ্যালকেনের অণুগুলির ওর কেলাস জালকের মধ্যে ঘন সন্নিবিষ্ট হয়ে থাকতে পারে। তাহলে সিমেট্রিক্যাল হলে তাদের যে ক্রিস্টাল স্ট্রাকচারে আঁটো ভাবে থাকতে পারবে। এবার কেলাস জালক বা ক্রিস্টাল স্ট্রাকচার কি? সেমিস্টার 1 এর সলিড স্টেট দেখতে হবে। ঠিক আছে, ওখানে আছে এটার মেনশন। তাহলে সেমিস্টার 1টা আমি প্রথম যখন থেকে আমি জিওসি পড়াতে শুরু করছি তখন থেকে আমি বলে আসছি ক্লাস 11 এর টপিকগুলো ক্লিয়ার রাখতে, না হয় কিন্তু খুব প্রবলেম হবে। তো ক্লাস 11 এর টপিকগুলো আশা করব পড়ে এই ভিডিওগুলো দেখছিস। ঠিক, এর ফলস্বরূপ অণুগুলির মধ্যে পারস্পরিক আকর্ষণ বল বৃদ্ধি বেশি পরিমাণে কার্যকরী হয়, তাই জোড় সংখ্যকে আমার বেশি গলনাঙ্ক স্ফুটনাঙ্ক আমরা পাচ্ছি। দ্যাটস দ্যাট। ঠিক আছে, তাহলে এইগুলো আমাদের একটু পড়তে হবে, আমি মার্ক করে দিলাম, কোন জায়গাগুলো না পড়লেই নয়। বিষয়টা কি? নেক্সট আমরা এবার রাসায়নিক ধর্মে আসবো। অ্যালকেনে যেহেতু সিগমা বন্ড আছে শুধুমাত্র, কোনো পাই বন্ড নেই, এক্সট্রা ইলেকট্রন ডেনসিটি নেই এবং সিগমা বন্ডগুলো যথেষ্ট স্ট্রং। সো এখানে খুব একটা বেশি আমরা কেমিক্যাল প্রপার্টি দেখবো না, মানে বিক্রিয়া খুব একটা বেশি দেখবো না। বিক্রিয়াটা আমরা মোস্টলি বা প্রচুর পরিমাণে দেখতে পাবো কার? সেটা হচ্ছে ডবল বন্ডেড কম্পাউন্ডে। দেখবি কত রিয়াকশন করে কেমিক্যাল প্রপার্টিজে, দেখবি প্রচুর কেমিক্যাল প্রপার্টিজে অনেক ভিন্ন ধরনের অনেক রিয়াকশন দেখতে পাবি। আচ্ছা, এবার পরের যদি আমি চলে যাই, যে এখানে দেখ, প্রথমে অক্সিডেশন হচ্ছে হাইড্রোকার্বনের অক্সিডেশন মানে হচ্ছে জারণ বিক্রিয়া, সবাই জানি। কম্বাসশনও বলতে পারি, কারণ অক্সিজেনের প্রেজেন্সে রিয়াকশন। তাহলে অক্সিজেনের প্রেজেন্সে যে রিয়াকশন সেটাকে আমরা কম্বাসশন রিয়াকশন বলি, এবং অক্সিজেন রিয়াকশন করছে, দ্যাট ইজ অলসো অক্সিডেশন রিয়াকশন। এবার যে কোনো কার্বন হাইড্রোজেন যুক্ত কম্পাউন্ড সেটা অক্সিজেনের সাথে যুক্ত হয়ে CO2 কার্বন ডাইঅক্সাইড, H2O জল এবং তার সাথে কিছুটা হিট এনার্জি দেয়। এই হিট এনার্জি রিলিজ করে বলেই এই হাইড্রোকার্বনগুলোকে আমরা ফুয়েল হিসাবে ইউজ করি। ঠিক আছে, তাহলে ওই যে হিট এনার্জিটা দিচ্ছে, ওই হিট এনার্জিটাই আমরা চাই, ওটাকেই আমরা কাজে লাগাই। তাহলে যে কোনো হাইড্রোকার্বনের কম্বাসশন হলে কি তৈরি হবে? কার্বন ডাইঅক্সাইড, জল এবং হিট এনার্জি। সো প্রথম সব থেকে স্মলেস্ট হাইড্রোকার্বন হচ্ছে CH4, অক্সিজেনের সাথে রিয়াকশন করে CO2 + H2O। এখানে ডেল্টা এইচ এর ভ্যালু হচ্ছে -213 কিলোক্যালোরি পার মোল। এই মাইনাস সাইনটার মিনিং হচ্ছে এনার্জি রিলিজ করে দিচ্ছে। এই ডেল্টা এইচ এর টার্মটা আমরা থার্মোডাইনামিক্সে পড়বো, ইভেনচুয়ালি থার্মোডাইনামিক্সের ক্লাস করাবো। আগে অর্গানিকটা করিয়ে নিচ্ছি শুরুতে। এই মোমেন্টে আমি বলে রাখলাম ডেল্টা এইচ এর ভ্যালু নেগেটিভ দেখলে বুঝবি এটা একটা এক্সোথার্মিক রিয়াকশন। ঠিক আছে, ডেল্টা এইচ এর ভ্যালু নেগেটিভ মানে একটা এক্সোথার্মিক রিয়াকশন, রিয়াকশনের তাপ বেরিয়ে যাচ্ছে। ঠিক আছে, সো কার্বনের সাথে O2, CH4 এর সাথে O2, CO2 + H2O, সেরকমই C2H6 এর সাথে বেশি পরিমাণ অক্সিজেন লাগবে, কারণ কার্বন বেশি, 4CO2 6H2, এখানে বেশি পরিমাণ হিট এনার্জি রিলিজ হয়েছে। ঠিক আছে, মিথেনকে অপর্যাপ্ত পরিমাণে যদি বায়ুতে দহন করা হয়
তখন কি হবে, তখন কার্বন ডাই অক্সাইডের নয় কার্বন মনোঅক্সাইড হবে, কারণ কমপ্লিট কম্বাসশন হচ্ছে না, অসম্পূর্ণ দহন হচ্ছে, অপর্যাপ্ত বায়ু আসছে, মানে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন আসছে, অক্সিজেন সাফিসিয়েন্ট আসছে না, তাহলে CO2 তৈরি হচ্ছে না, CO তৈরি হচ্ছে। অপর্যাপ্ত মিথেন ব্যবহার করে দহন সম্পন্ন করলে কার্বন, সেটা কার্বন ব্ল্যাক বলা হয়। তাহলে দেখ এটা একটু ভালো করে দেখবি পয়েন্টটা, এই পয়েন্টটা কেন, যখন আমাদের অক্সিজেন কম তখন কার্বন মনোঅক্সাইড তৈরি হচ্ছে, তখন অপর্যাপ্ত অক্সিজেন বায়ু, আর বায়ু প্রচুর আছে কার্বন মনোঅক্সাইড কম দিয়েছি, তখন কার্বন বেরিয়ে আসবে, এটাকে আমরা বলি কার্বন ব্ল্যাক। ঠিক আছে, তাহলে এটা দেখতে একটু নজর রাখবি, কখন কোনটা অপর্যাপ্ত দিলে কি তৈরি হচ্ছে। বেশ, এবার হচ্ছে নিয়ন্ত্রিত জারণ, যে জারণটাকে বা যে অক্সিডেশনটাকে তুই কন্ট্রোলড ওয়েতে করবি, তার জন্য আমরা কি ইউজ করব, অনুঘটক বা ক্যাটালিস্ট ইউজ করব। টেম্পারেচার প্রেশার আমরা নিজের হাতে সেট করে দেবো, যেরকম টেম্পারেচার প্রেশার থাকলে এই ক্যাটালিস্ট ইউজ করলে আমরা কন্ট্রোলড ওয়েতে প্রোডাক্ট পাবো। আর আনকন্ট্রোলড যদি হয় কার্বন মনোঅক্সাইড বাদ দেয় কার্বন ডাইঅক্সাইড জল বেরিয়ে চলে আসবে। তাহলে এখানে ভালো করে রিয়েজেন্টগুলো পড়তে হবে। দেখ বলেছে সেই মিথেনের সাথে অক্সিজেনের রিয়াকশন হয়েছে, কিন্তু এখানে কপার অনুঘটক ইউজ করা হয়েছে, 250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার দেওয়া হয়েছে, 100 ATM প্রেসার দেওয়া হয়েছে। স্ল্যাশটার মানে অবলিক দেওয়া আছে, মানে অর বোঝাচ্ছে না, ঠিক আছে, যে হয় 250 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার না হয় 100 ATM প্রেসার, তা নয়, দুটোই এক জায়গায় প্রয়োগ হচ্ছে। তাহলে এখানে রিয়েজেন্ট দেওয়ার সময় স্ল্যাশ দেওয়া মানে দুটোই ওখানে দেওয়া হচ্ছে। এখানে দেখ আর CO2H2O তৈরি হয়নি, অ্যালকোহল মিথানল জেনারেট করেছে। আচ্ছা, সেম অক্সিজেন ইউজ করেছে, কিন্তু অনুঘটকটা MO2O3 মলিবডি নামের অক্সাইড ইউজ করা হয়েছে। প্রেসার দেওয়া হয়েছে 450 ডিগ্রি সেলসিয়াস দেওয়া হয়েছে, কত প্রেসার মেনশন করা নেই, তো বইয়ে মেনশন করা নেই, চাপেরও কিছু নেই। ফর্মালডিহাইড তৈরি হয়ে গেছে, ঠিক আছে। এবার বলছে মিথেন ওজনের সাথে রিয়াকশন করেও ফর্মালডিহাইড জেনারেট করে। তাহলে আমাকে দেখতে হবে নিয়ন্ত্রিত জারণে আমরা মিথানল, ফর্মালডিহাইড এরকম আলাদা আলাদা প্রোডাক্ট পেতে পারি। এগুলো না পড়লে তো বুঝতে পারবি না। এবার তুই বলবি আগেরটাতে CO2 তৈরি হলো, এখানে কি করে CH3OH তৈরি হলো, এর পার্টিকুলার মেকানিজমটা দেখতে হবে। সে মেকানিজমটা দেখলেই এর উত্তর পাওয়া যাবে, কেন এই অক্সিডেশনে CH3OH তৈরি হলো, কেন এখানে HCH তৈরি হলো, আর আগের অক্সিডেশনে কেনই বা CO2 জেনারেট হলো। ঠিক আছে, কিন্তু যেহেতু আমাদের এই ক্লাসে মেকানিজম পড়তে হবে না, অল্প কিছু রিয়াকশনের মেকানিজম লাগবে, সব রিয়াকশনের মেকানিজম পড়তে হবে না, তাই আমাদের এখানে কি সিচুয়েশনে কি দেওয়া হচ্ছে, কি সিচুয়েশন তৈরি করছে রিয়াকশন এনভায়রনমেন্টে, কি প্রোডাক্ট আসছে, কি সাবস্ট্রেট ইউজ হচ্ছে, এই জিনিসগুলো আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, নেক্সট এখানে কি বলেছে, টারশিয়ারি হাইড্রেট। টারশিয়ারি মানে একটা কার্বনের সাথে 3টে কার্বন অ্যাটাচ। দেখ 3টে কার্বন অ্যাটাচ আছে, তারটা আইসোবিউটেন, দ্যাট ইজ ইউর টারশিয়ারি। যদি কার্বন থাকে সেখানে KMNO4 দিয়ে রিয়াকশন করলে, তাহলে চিনে রাখ KMNO4 হচ্ছে তোর একটা অক্সিডাইজিং এজেন্ট, ঠিক আছে। তাহলে KMNO4 দিয়ে যদি রিয়াকশন করা হয় সেই অক্সিডেশনই হবে, এক্ষেত্রে টারশিয়ারি বিউটাইল অ্যালকোহল তৈরি হবে। আচ্ছা, এরপরে কি আছে, সিলভার অনুঘটকের প্রেজেন্সে, ভালো করে দেখবি সিলভার অনুঘটকটাও দরকার, ইম্পর্টেন্ট। হ্যাঁ, তাহলে সিলভার অক্সাইড অনুঘটকের প্রেজেন্সে তুই যে কোনো একটা অ্যালকেনে যদি অক্সিজেন দিয়ে রিয়াকশন করা হয়, সেই অ্যালকেনটা কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, কার্বক্সিলিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাচ্ছে। মনে রাখতে হবে কার্বন না, তাহলে অনুঘটক উপস্থিতিতে উচ্চতর অ্যালকেনের জারণে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করা যায়, ঠিক আছে। তাহলে এটা একটা প্রথমবারের জন্য দেখলাম কার্বক্সিলিক অ্যাসিড আমরা কিভাবে তৈরি করতে পারি, সিলভারের অনুঘটক ইউজ করতে হবে। আচ্ছা, আর এখানে তারপরটা অতটা দরকার পড়বে না, তাহলে যেগুলো আন্ডারলাইন করলাম ভালো করে দেখবি। এবার আসছে সাবস্টিটিউশন রিয়াকশন, খুব ভালো করে, এটা ছোট ক্লাস থেকে পড়ে আসছে, এটা স্টার সাবস্টিটিউশন রিয়াকশন, এটা ছোট ক্লাস থেকে পড়ে আসছিস, যে কার্বন থেকে একটা করে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে, সেই হাইড্রোজেনের জায়গায় একটা করে ক্লোরিন ঢুকছে। ছোট ক্লাসে পড়েছিলি না, CH4 থেকে Cl2 প্লাস HNO বা বিক্ষিপ্ত সূর্যালোক লিখেছিলি, না একটা হাইড্রোজেন ছড়িয়ে দিয়ে লিখেছিলি CH3Cl, দেন CH2Cl2, তারপরে CHCl3 and লাস্টলি CCl4। তাহলে একটা করে হাইড্রোজেন সাবস্টিটিউট হয়ে সেই জায়গায় ক্লোরিন ঢুকছিল। তাহলে এগুলো হচ্ছে সাবস্টিটিউশন রিয়াকশন। তাহলে সেই সাবস্টিটিউশন রিয়াকশন কিরকম হয়েছে, যে আমি এক্সাম্পল দেখাচ্ছি। এখানে কি হয়েছে দেখ, RCH2CH3, একটা হাইড্রোজেন বেরিয়ে গিয়ে ওটা CH2 হলো, সেই হাইড্রোজেনের জায়গায় ক্লোরিন ঢুকলো, এরকম হতে পারে। আবার কি হতে পারে, এই হাইড্রোজেনের জায়গায় ঢুকেছে, এখানে গোল যে জায়গাটা করেছে ওখানে হাইড্রোজেনকে ধরেছে, এই ক্লোরিনটা এই মিডিল পজিশন একটা জায়গাতেও হতে পারতো। এইভাবে আমরা প্রোডাক্ট পেতে পারি, ঠিক আছে। যে জিনিসটা ছোট ক্লাসে পড়েছিলি, সেই যেটা এক্ষুনি মুখে আমি বললাম উদাহরণ হিসাবে, মিথেনের Cl2 দিলাম CHCl3, সেখানে তারপর CH2Cl2 CHCl3, দ্যাট মিনস ইউর ক্লোরোফর্ম, ঠিক আছে। দিস ইজ ইউর ক্লোরোফর্ম। ক্লোরোফর্ম আবার হ্যালোফর্ম রিয়াকশন আমরা করবো ভবিষ্যতে, মার্ক করলাম ওই জন্য। তারপর কার্বন টেট্রাক্লোরাইড, মেকানিজমটা করতে হবে না, তবে একটা মনে রাখবো, এই যে সাবস্টিটিউশন রিয়াকশনগুলো হচ্ছে, এই সাবস্টিটিউশন রিয়াকশনটা একটা মুক্তমূলক ক্রিয়া কৌশল, দ্যাট মিনস ফ্রি রেডিক্যাল মেকানিজমের মাধ্যমে ঘটে। অনেক সময় জানতে চায় এই যে অ্যালকেনে যে সাবস্টিটিউশন কি মেকানিজমের থ্রু হয়। অ্যালকেনে সাবস্টিটিউশন মুক্তমূলক মেকানিজমের থ্রু যাচ্ছে, ফ্রি রেডিক্যাল মেকানিজমের থ্রু রিয়াকশন হচ্ছে, ঠিক আছে। বেশ,
এত দূর তো বুঝলাম, মেকানিজম নিয়ে অত চাপ নেই। এরপরে মেকানিজম 2 নম্বর, হ্যাঁ ব্রোমিনের কথাটা কি বলেছে দেখে নি। বলেছে ব্রোমিন দ্বারাও অ্যালকেনে হাইড্রোজেন প্রতিস্থাপিত হয়, মিথেনের ব্রোমিনেশন বিক্রিয়া ক্লোরিনেশনের অনুরূপ। এই যে ক্লোরিনেশন যেভাবে দেখেছি অনুরূপই হয়, তবে ব্রোমিন অপেক্ষা ক্লোরিন কম সক্রিয় হয়, ক্লোরিনেশন অপেক্ষা ব্রোমিনেশন ধীরে ঘটে। ব্রোমিন ক্লোরিনের অপেক্ষা কম সক্রিয় বলে রিয়াকশনটা ধীরে হয়, ওটাও একটা মুক্তমূলক ক্রিয়াকৌশলের থ্রু হয়। এবার এখানে কি বলেছে দেখ, এই যখনই ছায়া প্রকাশনীর বইয়ে এরকম ইয়েলো বক্সে যেগুলো থাকবে সেগুলোর দিকে একটু নজর দিতে হবে। দেখ বলেছে, দেখ কোনো অ্যালকেনে একাধিক সমতুল্য হাইড্রোকার্বন থাকলে সবকটি সমবায়বী মোনোহ্যালো অ্যালকেন উৎপন্ন হয়। এটা কি বলতে চাইলো বোঝাচ্ছি, এই এক্সাম্পলটা দিয়ে বোঝাচ্ছি। তাহলে প্রথম লাইনটা কি বলতে চাইলো, কতগুলো সমতুল্য হাইড্রোজেন আছে ততগুলো হাইড্রোজেন ইন্ডিভিজুয়ালি রিপ্লেস হবে, আলাদা আলাদা মোনোহ্যালোজেনেটেড প্রোডাক্ট পাবো। ঠিক আছে, ততগুলো আলাদা আলাদা আমরা মোনোহ্যালোজেনেটেড প্রোডাক্ট পাবো, রাইট। তাহলে আমি নেক্সট পেজে দেখাই, ওই যে কোশ্চেনটা ওখানে দিয়েছে যে CH2 CH3 CH2 CH3, রাইট। এখানে আমি যখন অ্যালকাইল গ্রুপ বানানো শিখিয়েছিলাম তখন বলেছিলাম এখানে তো 3 3 6 আর 2 8টা হাইড্রোজেন আছে, হাইড্রোজেন আছে 8টা। টাইপ অফ হাইড্রোজেন কটা? টাইপ অফ হাইড্রোজেন এখানে দুটো, এই টার্মিনালের দুটো একটা টাইপ আর ভিতরের একটা টাইপ, তাহলে দুটো টাইপের হাইড্রোজেন। যতগুলো টাইপের হাইড্রোজেন এখান থেকে মোনোক্লোরিনেটেড প্রোডাক্ট ততগুলো হতে পারে। ঠিক আছে, তাহলে এখানে যদি ক্লোরিন দিয়ে ক্লোরিন HNu যেটা দিয়ে রিয়াকশন করে যদি ক্লোরিনেশন করি এক্ষেত্রে, তাহলে যতগুলো আলাদা আলাদা টাইপ অফ হাইড্রোজেন ততগুলো মোনোক্লোরিনেটেড প্রোডাক্ট আমরা পাবো। ঠিক আছে, তাহলে এইদিকে CH3টাকে আমি ইনট্যাক্ট রাখি, তাহলে এইদিকে CH3 থাকলো, এখানে CH2, আর এইখানে একটা হাইড্রোজেন সরিয়ে দিয়ে সেখানে ক্লোরিন দিয়ে দিলাম। তাহলে এটা একটা প্রোডাক্ট হতে পারে, অবশ্যই এটা একটা প্রোডাক্ট হতে পারে। আর একটা প্রোডাক্টের সাথে কি তৈরি হতে পারে, আর একটা প্রোডাক্ট এখানে তৈরি হতে পারে, এই যে CH3টা যেমন আছে থাকলো, মাঝের CH থেকে হাইড্রোজেন সরিয়ে দিয়ে সেখানে ক্লোরিন দিলাম আর এখানে CH3, তাহলে এই দুটোই কিন্তু তৈরি হতে পারে। তাহলে এখানে দু ধরনের মোনোক্লোরিনেটেড প্রোডাক্ট আসবে। কি করে বুঝলাম? কারণ এখানে টাইপ অফ হাইড্রোজেন দুটো। টাইপ অফ হাইড্রোজেন কোথায় বলেছি? টাইপ অফ হাইড্রোজেন আমি জিওসিতেও একবার বলেছি, তার আগে জিওসিতে কেন বলছি, বন্ডিংয়ে, জিওসিতে কেন বললাম সরি, বন্ডিংয়ে কিন্তু বন্ডিংয়ে না জিওসিতে ভুলে গেলাম তো, কোথায় টাইপ অফ হাইড্রোজেন নিয়ে আলোচনা করছি? জিওসিতে। বন্ডিংয়ে কোথায় আসবে? জিওসিতেই যখন নোমেনক্লেচার করেছিলাম অ্যালকাইল গ্রুপ যে আমরা পেলাম অ্যালকেন থেকে, সেটা বলার সময় কিন্তু টাইপ অফ হাইড্রোজেন নিয়ে আলোচনা করেছি, কিভাবে সহজে বুঝবো। দেন এটার যে অরিজিনাল মেথড সেটা নিয়েও আলোচনা করেছি অন্য কোনো লেকচারে, কিন্তু যখন নোমেনক্লেচার করিয়েছি তখন সহজে কতগুলো টাইপ অফ হাইড্রোজেন রয়েছে সেটা দেখার একটা উপায় বলেছিলাম। যাই হোক, এখানে দু টাইপের মোনোক্লোরিনেটেড প্রোডাক্ট পাবো। যারা টাইপ অফ হাইড্রোজেন বুঝিস তারা তো বুঝতে পারছিস টাইপ অফ হাইড্রোজেন আগের ক্লাসে বলা হয়েছে, যেগুলো আগের ক্লাসে বলেছি পুরোনো কনসেপ্ট, তাই আগের কনসেপ্টগুলো পড়ে আসতে হবে, বারবার একই কথাই বলছি। তাহলে এটা মোনোক্লোরিনেটেড। এবার মোনোক্লোরিনেটেডের পরে এবার যদি বাইক্লোরিনেটেড বা দুবার ক্লোরিনেশন করতে চাই, তখন দেখতে হবে এরপরে আমার প্রতিটা ইন্ডিভিজুয়াল কম্পাউন্ডে কতগুলো টাইপের হাইড্রোজেন রয়েছে, ততগুলো প্রোডাক্ট আসবে। যদি আমি দেখি এই কম্পাউন্ডটার যদি কথা বলি, এখানে ক্লোরিনটা এই হাইড্রোজেনের সাথে লেগে রয়েছে, এটা একটা টাইপ, টার্মিনালের এটা একটা টাইপ, ভিতরের CH4 একটা টাইপ, তাহলে এখান থেকে আরো 3টে প্রোডাক্ট আসবে যদি আমি সেকেন্ড ক্লোরিন ঢোকাতে চাই। এখানে দেখতে গেলে এই টার্মিনাল দুটো একই টাইপের আর এই ভিতরটা একই টাইপের, তাহলে এখান থেকে দুটো, ওখান থেকে 3টে। যদি বাইক্লোরিনেটেড প্রোডাক্ট চাই বা ডাইক্লোরিনেটেড প্রোডাক্ট চাই, তো ওখান থেকে 3টে, এখান থেকে দুটো আসবে, তাহলে আরো 5টা বাইক্লোরিনেটেড ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট আসতে পারে। টাইপ অফ হাইড্রোজেন দেখে আমরা বলতে পারি। আচ্ছা, ওটা আবার চলে গেছে, ওয়েট, বইটা চলে গেছে, বইটা একটু লোড হোক, কি করবো, চলে যায়, রানিং অ্যাপ থেকে ছেড়ে দেয়, কিছু করার নেই, একটু ধৈর্য ধর 1 মিনিট। এই বক্সটাই ছিলাম, তাই না? দুটো আলাদা আলাদা ধরনের মোনোক্লোরিনেটেড প্রোডাক্ট আমি পেতে পারি। তাহলে দেখ, টার্মিনালটাকে সরিয়ে, ইন্টারনালের এই হাইড্রোজেনটাকে সরিয়ে একবার এটা পেয়েছে, আর টার্মিনালেরটাকে সরিয়ে একবার এটা পেয়েছে। ঠিক আছে, কি বলেছে দেখ, ইন্টারনালটা যেটা সরেছে সেটা মুখ্য মেন প্রোডাক্ট, আর টার্মিনালে যেটা তৈরি হয়েছে এটা গৌণ কম পরিমাণ তৈরি হয়েছে। 100টার মধ্যে বললে 100টার মধ্যে 55টাই কনভার্ট হয়েছে, 45টাই কনভার্ট হয়েছে, এটা মানেটা তাই। তাহলে কি দাঁড়ালো, যেটা যেহেতু মুক্তমূলক
প্রতিস্থাপন বিক্রিয়ার ধারা ঘটছে, তাহলে এখানে আমাদের মুক্তমূলকের স্থিতিশীলতা ক্রম থেকে এটা বলতে হবে। আমরা জানি কার্বোক্যাটায়ন যেভাবে স্টেবিলিটি পাই, মুক্তমূলকও সেভাবে স্টেবিলিটি পাই, 3 ডিগ্রি, 2 ডিগ্রি, 1 ডিগ্রি। তাহলে এখান থেকে যদি মুক্তমূলক তৈরি হয়, তাহলে এইখানটা যখন মুক্তমূলক তৈরি হবে এটা 2 ডিগ্রি মুক্তমূলক, ফ্রি রেডিক্যাল, তার 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল বেশি স্টেবল, তাই এই প্রোডাক্টটা বেশি তৈরি হবে। আর যখন টার্মিনালে প্রোডাক্টটা আমরা পাচ্ছি, টার্মিনালে যখন প্রোডাক্টটা আমরা নিয়ে কথা বলছি, তখন ফ্রি রেডিক্যালটা কোথায় জেনারেট করবে? এখানে, মানে এখানে CH2 ডট জেনারেট করবে, সেটা একটা Cl ডটকে নিয়ে এটা জেনারেট করবে। তাহলে যেহেতু 1 ডিগ্রি ফ্রি রেডিক্যাল লেস স্টেবল দ্যান 2 ডিগ্রি ফ্রি রেডিক্যাল, সো মাঝের যেটা মোর সাবস্টিটিউটেড যেটা, সেখানটাই আমার তৈরি হবে। ব্রোমিনেশনের ক্ষেত্রেও তাই। আয়োডিনেশনের এই পয়েন্টটাকে আবার খুব ভালো করে পড়তে হবে। আয়োডিনেশনের একটা প্রবলেম আছে, আয়োডিনেশনে একটা ইকুইলিব্রিয়াম তৈরি হয়ে যায়, মানে কমপ্লিট রিয়াকশনটা হয় না। সেই রিয়াকশনটাকে কমপ্লিট হওয়ানোর জন্য আমাদের একটা ট্রিক ইউজ করতে হয়। দেখ এখানে বলেছে আয়োডিনেশন বিক্রিয়াটা উভমুখী, কারণ এই বিক্রিয়ায় উৎপন্ন হাইড্রোআয়োডিক অ্যাসিড তীব্র বিজারক এবং উৎপন্ন অ্যালকিন আয়োডাইডকে পুনরায় অ্যালকেনে ব্যাক করে দেয়, বিজারিত করে দেবে। রিয়াকশনটা দেখ, CH4 এর সাথে I2 রিয়াকশন করে CH3I, ভালো কথা, আর HI, এই HIটা আবার CH3I এর সাথে রিয়াকশন করে এটাকে আবার উল্টো দিকে ব্যাক করে দেয়, বুঝতে পারছিস? এটা প্রবলেম। এই প্রবলেমটাকে দূর করার জন্য কি করতে হবে? এই যে এই HI যেটা রিয়াকশনে জেনারেট করছে ওটাই হচ্ছে নষ্টের গোড়া, ঠিক আছে? এই HI যেটা জেনারেট করছে, আশা করি দেখতে পাচ্ছিস না মনে হয়, এবার দেখতে পাবি। HI যেটা জেনারেট করছে এটা আসলে নষ্টের গোড়া। তাহলে এই HIটাকে যদি রিয়াকশন মিডিয়াম থেকে আমি কিছুভাবে সরিয়ে দিতে পারি, তাহলে HIটা আর CH3I এর সাথে রিয়াকশন করে ওটাকে আর প্রোডাক্ট যেটা সাবস্ট্রেট ছিল ইনিশিয়াল ওখানে ব্যাক করে দিতে পারছে না। সেই HIটার সাথে আমি HNO3 দিয়ে রিয়াকশন করানো যেতে পারে, HiO3 এর সাথে রিয়াকশন করানো যেতে পারে, লেখা আছে, আর লেখা থাকবে দেখ, HiO3, HNO3, HGO, এরকম টাইপের বিভিন্ন অ্যাসিডের সাথে আমরা রিয়াকশন করে HIটাকে আবার I2 তে ব্যাক করে দিতে পারি, রিয়াকশন করে দিতে পারি। তাহলে রিয়াকশন ভেসেল থেকে যে HIটা জেনারেট করছে সেই HIটাকে আমরা কোয়েঞ্চ করে দিলাম এটা অ্যাসিড দিয়ে, তাহলে HIটা কোয়েঞ্চ হয়ে গেল। তাহলে সেই HIটা আর CH3I কে CH4 এ ব্যাক করাতে পারছে না, আমরা CH3I অ্যাজ এ প্রোডাক্ট পেলাম। আর ফ্লুরিনের প্রবলেম কি? ফ্লুরিনের রিয়াকশনটাকে আমরা কন্ট্রোল করতে পারবো না, সো ফ্লুরিনেশনটা এইভাবে আমরা করতে পারবো না। তার জন্য হ্যালোজেনের সক্রিয়তা ক্রম হচ্ছে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো ফ্লুরিনের রিয়াকশনটা অনেক, মানে সক্রিয়তা অনেক বেশি হওয়ায় সাধারণ উষ্ণতাতে ফ্লুরিনেশন বিক্রিয়া এতটাই তীব্রতর সংঘটিত হয় যেটাকে কন্ট্রোল করাই আমরা কন্ট্রোলই করে উঠতে পারি না। তাহলে আয়োডিনেশনের এই জায়গাটা একটু পড়তে হবে, কারণ ওখানে একটু অন্য টাইপের রিয়াকশন ঘটছে, ইকুইলিব্রিয়াম তৈরি হচ্ছে বলে। এবার নাইট্রোজেন, নাইট্রোজেন মানে NO2 গ্রুপ ঢুকবে। নাইট্রোজেন করার উপায় হচ্ছে HNO3 দিয়ে রিয়াকশন করো, HNO3 বাষ্পমান হাইলি কনসেন্ট্রেটেড রয়েছে, তাহলে CH4 এর সাথে রিয়াকশন করলে নাইট্রোমিথেন তৈরি হয়ে গেল, বাস। পরেরটা এখানে কি বলেছে দেখ, পরেরটা বলেছে যতগুলো আলাদা আলাদা টাইপের হাইড্রোজেন থাকবে ততগুলো আলাদা আলাদা নাইট্রোজেন হবে। তাহলে এখানে দেখ কি বলেছে, CH3, CH2, CH3, HNO3 দিয়ে রিয়াকশন করলে টার্মিনালেরটা সরলে এটা, ইন্টারনালেরটা সরলে এটা, এরকম টাইপের প্রোডাক্ট হবে। এছাড়া এখানে ক্লিভেজও হয়ে যেতে পারে, যদি এই বরাবর দেখলাম ওই বরাবর যদি ভেঙে যায় তাহলে CH3, CH2, NO2 তৈরি হবে আর CH3, NO2 তৈরি হবে, তাহলে এতগুলো মিক্সচার তৈরি হবে। তো নাইট্রোজেন বিক্রিয়ায় অ্যালকেন পরমাণুতে যে কোনো হাইড্রোজেন পরমাণুই নাইট্রো গ্রুপ দ্বারা প্রতিস্থাপিত হতে পারে, আবার অ্যালকেন অণুর কার্বন কার্বন বন্ধন ভেঙে গিয়ে নিম্নতর নাইট্রো অ্যালকেনও তৈরি হতে পারে। তাহলে এটা একটু প্রবলেমেটিক রিয়াকশন, ঠিক আছে? তাহলে এই প্রবাবিলিটিটাকে মাথায় রেখে কাজ করতে হবে। এবার আসছে সালফোনেশন। সালফোনেশন মানে SO3H গ্রুপ ঢুকবে, তুই আমরা ধূমায়মান H2SO4 বা ওলিয়াম H2S2O7 স্পর্শ পদ্ধতিতে হাইড্রোজেন H2SO4 যখন প্রিপেয়ার হয়েছিল সেখানে পড়েছিলি আশা করি। আচ্ছা, H2SO3 দিয়ে H2SO4 দিয়ে রিয়াকশন করলে কি হবে? CH4 এর সাথে রিয়াকশন করে একটা হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে সেখানে SO3H ঢুকবে, এটাই। এবার আছে ক্র্যাকিং নিয়ে, তো আগে আলোচনা করেছিলাম, সেটা নিয়ে বলার কিছু নেই। সমবায়বী রূপান্তর, এটা নিয়ে অত কিছু লাগবে না এই মোমেন্টে। CrO3 ডিহাইড্রো অ্যারোমেটাইজেশন, হ্যাঁ এখানে দেখতে হবে। এবার ডিহাইড্রোজেনেশন আমরা কি পড়েছিলাম? ডবল বন্ডে হাইড্রোজেন ইনসারশন যখন হচ্ছিল, ওই যে ক্যাটালাইটিক হাইড্রোজেনেশন পড়েছিলাম, ঠিক আছে? সো ওখানে ডবল বন্ড ব্রেক করে সেখানে হাইড্রোজেন ঢুকছিল, হাইড্রোজেনেশন বলেছিলাম। তাহলে ডবল বন্ড থেকে সিঙ্গেল বন্ড হচ্ছিল। ডিহাইড্রোজেনেশন হলে কি হবে? সিঙ্গেল বন্ড থেকে হাইড্রোজেন বেরোবে এবং সেখানে ডবল বন্ড তৈরি হবে, আগেরটার উল্টো রিয়াকশন। সেই উল্টো রিয়াকশনটা আমরা কি করে করতে পারবো? CrO2, Cr2O3, Al2O3 মিক্সচার, 500 থেকে 700 ডিগ্রি টেম্পারেচার, রিয়াকশন এনভায়রনমেন্ট তোকে মুখস্থ করতে হবে, কিছু করার নেই। সেখান থেকে ইথিলিন মলিকিউল আমরা প্রিপেয়ার করতে পারবো, তাহলে ডিহাইড্রোজেনেশন হলো। অ্যারোমেটাইজেশন কি হবে? অ্যারোমেটিক কম্পাউন্ড, দ্যাট মিনস বেনজিন রিং টাইপের কম্পাউন্ড তৈরি হবে। কি করে তৈরি করা যেতে পারে? এন হেক্সেন নিলাম, এন হেক্সেনটাকে এরকম করে ঘুরিয়ে লিখেছে, ঠিক আছে? 6টা কার্বন স্ট্রেট চেনে আছে, ঘুরিয়ে লিখেছে, তুই বুঝতে সুবিধা হবে। প্ল্যাটিনাম হায়ার টেম্পারেচার দেওয়া হয়েছে, এটা বেনজিনে কনভার্ট হয়ে যায়, ঠিক আছে? বা যদি এরকম এন হেপ্টেন নেওয়া হয়,
এরকম করে দেখ বেনজিনের স্ট্রাকচারটার মতো এটা লিখেছে, এখানটা বন্ড তৈরি হয়ে যাবে, এটা বাইরে একটা হাইড্রোজেন CH3 মিথাইল গ্রুপটা থাকবে, দ্যাট মিনস এটা টলুইন। তাহলে এই টাইপের রিয়াকশনকে আমরা বলি অ্যারোমেটাইজেশন রিয়াকশন। ডাইরেক্ট লিখতে দিলে ডাইরেক্ট দেবে, ঠিক আছে। এই হচ্ছে ব্যাপার, জেনারেল রিয়াকশন কমপ্লিট হয়ে গেল। কারণ অ্যালকেনে খুব একটা বেশি রিয়াকশন নেই, অ্যালকেনের ইউজ মোস্টলি দেখ LPG, CNG, LNG, ন্যাচারাল গ্যাস, এগুলো সব মোস্টলি ফুয়েল হিসাবে আমরা ইউজ করি এগুলোকে, ঠিক আছে। তো এর কেমিক্যাল প্রপার্টি এখানে, ফিজিক্যাল প্রপার্টি এটুকুই জেনারেল টার্মে বললে। এবার মিথেন, CH4 আর C2H6 এই দুটোকে নিয়ে একটু আলোচনা করেছে তোর বইয়ে। আলাদা কিছুই না, আগের যে রিয়াকশনগুলো দেখলি সেই রিয়াকশনগুলোই, জাস্ট পার্টিকুলারলি এখানে মিথেনকে নিয়ে একবার আলোচনা করবে আর তারপরে ইথিলিনকে নিয়ে একবার আলোচনা করবে, আলাদা কিছুই নয়। তাহলে দেখ পরীক্ষাগার প্রস্তুতি কিছুই নয়, CH3 COONA এই রিয়াকশনগুলো পড়েছিলি, NaOH দিয়ে রিয়াকশন করলে CH4 তৈরি হয়ে যাবে, আগের দিন পড়ে এলাম ওটাই। এখানে বিভিন্ন কার্বাইড থেকে রিয়াকশন দেখিয়েছে, আগে কার্বাইড থেকে রিয়াকশন পড়ে আসা হয়েছে, এটা আগের দিন দেখিয়েছিস, দেখবি ওই যে জিঙ্ক C2H5 দিয়ে রিয়াকশন করে, জিঙ্ক কপার কাপল দিয়ে রিয়াকশন করলে মিথেন তৈরি হয়ে যাবে। গ্রিগনার্ড রিয়েজেন্টে জল দিয়ে দিলে মিথেন তৈরি হয়ে যাবে, গ্রিগনার্ড রিয়েজেন্টে যদি অ্যালকাইল গ্রুপটা CH3 নিই তাহলে মিথেন তৈরি হয়ে যাবে, এরকম করে আছে। আর কি নিচে দিয়েছে, নিচে আমরা বলতে সিনথেটিক মেথডের মধ্যে দেখ CO বা CO2 এবং হাইড্রোজেনের মিশ্রণকে 200 থেকে 250 থেকে 400 ডিগ্রি তাপমাত্রায় নিকেল চুনের উপযোগে চালালে মিথেন উৎপন্ন হয়, দেখতে পাচ্ছিস মিথেন তৈরি হয়েছে এরকম। এছাড়া কার্বন হাইড্রোজেন রিয়াকশন করে ডাইরেক্ট রিয়াকশন করে দিতে পারি, কার্বন হাইড্রোজেন নিয়ে বিদ্যুৎ স্ফুলিঙ্গ দিয়ে দিলাম, মিথেন তৈরি হয়ে যাবে। এগুলো ডাইরেক্ট কিছু রিয়াকশন, এমন কিছু রিয়াকশন নেই, অত চাপ নেই। এখানে আলেয়া কি বলে, ওই বিভিন্ন জায়গাতে বলেছে যে কর্দমাক্ত বা বদ্ধ জলাভূমিতে উদ্ভিদ প্রাণীজ পদার্থের অন্তর্গত জৈব পদার্থের অনুপচন ঘটে মিথেন তৈরি হয়। জলাভূমিতে ফসফিনে তৈরি হতে পারে, ওগুলো জ্বলে ওঠে, সেখান থেকে দেখে মনে হয় যে অলৌকিক কিছু ঘটনা ঘটছে, তা সেটা না, সেটা আসলে মিথেনের দহন ঘটছে, এটা ব্লু ফ্লেম তৈরি হয়, এইটুকুই। এবার প্রিপারেশন দেখে নিলে, এবার রিয়াকশন তো একই, অক্সিজেনের সাথে রিয়াকশন হবে, CO2 জেনারেট করবে, এক্সট্রা এখানে প্লাস এরকম করে লেখা হয়েছে, দ্যাট মিনস হিট এনার্জি রিলিজ করছে, আর ডেল্টা H টার্মে লিখলে নেগেটিভ এরকম লেখা থাকবে, ঠিক আছে। তাহলে তুই বুঝবি এক্সোথার্মিক। রিয়াকশনের ডান দিকে যদি প্লাস এরকম করে লেখা থাকে তাহলে এক্সোথার্মিক, অথবা ডেল্টা H ইকুয়াল টু মাইনাস সামথিং লেখা থাকে তাহলে জানবি এক্সোথার্মিক, ঠিক আছে। প্রতিস্থাপন বিক্রিয়া তো একই, মিথেনের হাইড্রোজেনগুলো একটা একটা করে রিপ্লেস হবে, আর প্রোডাক্ট তৈরি হবে, ঠিক আছে। বেশ, দেখি প্রতিস্থাপন বিক্রিয়া, সাবস্টিটিউশন বিক্রিয়া, প্রখর সূর্যালোকে, বিক্ষিপ্ত সূর্যালোক নয়, প্রখর সূর্যালোকে এখানে হচ্ছে প্রতিস্থাপন ক্লোরিন ব্রোমিন আয়োডিনেশনের সঙ্গে বিক্রিয়া এবং নাইট্রোজেন সালফোনেশনের জন্য 13.6.3 দেখো আগে, যেটা একটু আগেই পড়িয়ে এলাম, সেই জায়গাটা দেখতে বলেছে। এবার যদি প্রখর সূর্যালোকে, বিক্ষিপ্ত সূর্যালোকে যদি না হয়, বিক্ষিপ্ত নয় কিন্তু প্রখর সূর্যালোকে রিয়াকশন করলে কার্বন বেরিয়ে চলে আসবে। ফ্লুরিন দিয়ে যদি রিয়াকশন করি, ফ্লুরিনের সঙ্গে বিক্রিয়া করলে কার্বন বেরিয়ে চলে আসবে, এবং ফ্লুরিন মিথেনের সঙ্গে প্রচন্ড বিস্ফোরণ সহ বিক্রিয়া করে, হাইলি রিয়াক্টিভ বলে। এই হচ্ছে ব্যাপার, তো খুব একটা রিয়াকশন পাবি না। আর বাকি অক্সিজেনের সাথে রিয়াকশন করে 0.1 সেকেন্ডের মধ্যে অ্যাসিটিলিন তৈরি হয়ে যাবে। অক্সিজেন দিয়ে কপার নলের মধ্যে চাললে মিথাইল মানে অ্যালকোহল জেনারেট করবে, দেখতে পেলি। মলিবডেনামের এটা দিয়ে রিয়াকশন করে অ্যালডিহাইড তৈরি হয়, দেখেছিস। আর একটা কি, স্টিমের সঙ্গে যদি রিয়াকশন করে এনআই ক্যাটালিস্টের প্রেজেন্সে সিন গ্যাস তৈরি করে, CO প্লাস H2, এই যে মিক্সচার, এটাকে সিন গ্যাস বলা হয়। তোকে জানতে চাইতে পারে সিন গ্যাস কাকে বলে। এরপরে মিথেনের ব্যবহার পর মিথেনের শনাক্তকরণ, ঠিক আছে, এত চাপ নেই। মিথেনের গঠন অ্যাটমিক স্ট্রাকচার থেকে পড়ে আসছিস, টেট্রাহেড্রাল। এবার ইথিলিন মলিকিউলে ওখানে যেমন CH3 COONA নিয়েছিলি, এখানে গ্রুপটা মিথাইল গ্রুপ থেকে ইথাইল গ্রুপে কনভার্ট করে দিলি। এটাকে যেই তুই মিথাইল গ্রুপ থেকে ইথাইল গ্রুপে কনভার্ট করে দিবি, NaOH দিয়ে যে রিয়াকশন করবি, এটা CH3 দেবে, স্বাভাবিক। এখানে CH3I এর জায়গায় CH3CH2I দিয়ে সেম রিয়াকশন করবি, ইথেন দিয়ে দেবে। উর্জ বিক্রিয়া করতে পারবো, কারণ মিথেন আমরা উর্জ বিক্রিয়া দিয়ে প্রিপেয়ার করতে পারবো না, কারণ উর্জ বিক্রিয়াতে মিনিমাম দুটো কার্বন যুক্ত কম্পাউন্ড তৈরি হয়। সো CH3I, তাহলে ইথেন থেকে আমরা উর্জ বিক্রিয়া করতে পারবো, শুরু করতে পারবো। মিথেনে আমরা উর্জ করতে পারবো না, কারণ উর্জ বিক্রিয়ায় 2 কার্বন যুক্ত কম্পাউন্ড তৈরি হবে। 2 কার্বন নয়, মানে 2 কার্বন থেকে স্টার্ট, তার থেকে বেশি হবে, কিন্তু 1 কার্বন যুক্ত পারবি না, এটা বলতে চাইছি। কোলবেজ ইলেকট্রোলাইসিস এবার করতে পারবি, কোলবেজও এবার হলো। এখানে তুই আমাদের কোরে হাউস রিয়াকশন করা যাবে, সেগুলো সমস্ত কিছুই করা যাবে। গ্রিগনার্ড রিয়েজেন্ট আগের ক্ষেত্রে CH3 MgI ছিল, এবার CH3 CH2 MgI নিলি, তাহলেই রিয়াকশন হয়ে যাবে। সেম ওয়েতে ডবল বন্ড হাইড্রোজেনেশন করলি, অবশ্যই হবে। ট্রিপল বন্ড হাইড্রোজেনেশন করবি, অবশ্যই হবে, হয়ে গেল। আর কিছু তো প্রিপারেশন মেথড থাকবে না। এরপর রিয়াকশানে তো কম্বাসশন হবে, হিট এনার্জি রিলিজ করবে।
এটা পার্টিকুলারলি এখানে দেখ ইথেনের অনুঘটকীয় জারণের ফলে মূলত অ্যাসিটিক অ্যাসিড তৈরি হয়। তাহলে CH3COO হোল টুয়াইস Mn অ্যাসিড ম্যাঙ্গানিজ অ্যাসিটেট দিয়ে রিয়াকশন যদি করা হয় তাহলে ইথানোইক অ্যাসিড তৈরি হবে, CH3COOH তৈরি হবে। এটাকে একটু ভালো করে দেখবি এই রিয়াকশনটাকে। নেক্সট আমরা যদি এগিয়ে যাই হ্যালোজেনের, তাহলে হ্যালোজেন এখানে দুটোই একই টাইপের হাইড্রোজেন, ঠিক আছে। এখান থেকে মোনোক্লোরিনেটেড প্রোডাক্টই আসবে। এবার যেই ক্লোরিন অ্যাড হয়ে গেল, এটা একটা টাইপের হাইড্রোজেন, এটা একটা টাইপের হাইড্রোজেন, তাহলে এখান থেকে দু টাইপের ক্লোরিনেটেড প্রোডাক্ট আসবে। এটা রিপ্লেস হয়ে এটা, বিটা রিপ্লেস হলে ডাইক্লোরিনেটেডের মধ্যে একবার এ রিপ্লেস হয়েছে, তাহলে এ এর হাইড্রোজেনটা রিপ্লেস হলে এখানে Cl2 হলো, আর একবার বি রিপ্লেস হলে এখানে পেলাম এটা রিপ্লেস হয়েছিল, বিটা রিপ্লেস হলো। এবার টাইপ অফ হাইড্রোজেন দেখে এখানে আরো প্রোডাক্ট আরো প্রোডাক্ট আরো প্রোডাক্ট, এরকম করতে করতে সমস্ত হাইড্রোজেন রিপ্লেস হতে হতে যাবে। কারণ আবার যদি দেখিস এটা এ টাইপ, এটা বি টাইপ, এখানে দুদিকেই ক্লোরিন আছে বলে এই দুটোই এ টাইপের, তাহলে এখান থেকে এ বি টাইপ থেকে একটা পাওয়া যাবে আর এখান থেকে পাওয়া যাবে। টোটালিটিতে দেখা যাবে যে তিন ধরনের, তোর মনে হবে এখানে এ রিপ্লেস করবে একটা, বি রিপ্লেস করবে একটা, তাহলে দুটো, আর এখান থেকে একটা এ রিপ্লেস করবো, তাহলে তিন ধরনের প্রোডাক্ট আসার কথা। দুটো, এই তিনটের মধ্যে দুটো প্রোডাক্ট একই হয়ে যাবে, তার জন্য আমরা এখানে দুটোই লেখা হবে, ঠিক আছে। তো এরকম করে টাইপ অফ হাইড্রোজেন দেখে দেখে রিপ্লেস করতে করতে যেতে হবে। আশা করি বুঝতে পারছিস। যদি না বুঝতে পারিস এই বাকিটা একবার বলে নি, দিয়ে আমি এটা একবার করে দেখাচ্ছি। কারণ মোনোক্লোরিনেটেড কতগুলো আলাদা আলাদা ক্লোরিনেটেড প্রোডাক্ট আসতে পারে বা হ্যালোজেনেটেড প্রোডাক্ট আসতে পারে জানতে চায়। তো এখানে এরপরে কি আছে, ফ্রেয়ন, ঠিক আছে। ফ্রেয়ন এখন লাগবে না। নাইট্রেশন তো দেখতেই পাচ্ছিস, নাইট্রেশন যে কোনো হাইড্রোজেনে ভেঙে হতে পারে, আর 700 ডিগ্রি টেম্পারেচার উষ্ণতায় তুই যদি করিস তৈরি হয়ে যাবে ইথেনের ব্যবহার। ইথেনের ব্যবহার হওয়ার পর এখানে তো আবার অ্যালকিন স্টার্ট হয়ে যাবে। তাহলে এটা আমি একটু করে দেখাই, এটা কি বলতে চেয়েছে, এখানে কতগুলো হাইড্রোজেনে রিপ্লেস হয়ে হয়ে জিনিসটা আমি একটু করে দেখাই। যারা যদি বুঝতে অসুবিধা হয় করে দেখাচ্ছি বিষয়টা। এসে গেছে, চল। ওটা কি বলেছে দেখ, CH3 এইট কেন হয়ে গেছে, তাহলে CH3 বন্ড CH3, তাই তো। তাহলে এটা এ টাইপ, দ্যাট মিনস এখানে যে হাইড্রোজেনটা আছে এটাও এ টাইপ, এই হাইড্রোজেনও এ টাইপ, তাহলে এখান থেকে ক্লোরিনেটেড হলে একটা প্রোডাক্টই আসবে। যে দিকেই আমি রিপ্লেস করে লিখি না কেন একই টাইপের প্রোডাক্ট আসবে। এটাও যা, আর উল্টো দিকেরটা যদি রিপ্লেস করে CH2 CH3 লিখি এটাও তো সেম, যে দিক থেকেই রিপ্লেস করি না কেন একই প্রোডাক্ট আসছে, তাহলে দুটোকে লেখার কোনো মানে নেই। এবার এটা যেই রিপ্লেসড হয়ে গেল, এইটা একটা এ টাইপ, এটা একটা বি টাইপ, তাহলে এখান থেকে দু টাইপের প্রোডাক্ট আসবে। সেই দু টাইপের প্রোডাক্ট কি কি? দু টাইপের প্রোডাক্ট হচ্ছে, একটা এর হাইড্রোজেনটাকে যদি ফার্দার রিপ্লেস করি তাহলে এরকম হবে, দুটো ক্লোরিন হয়ে গেল। আর বি এরটাকে যদি রিপ্লেস করি তাহলে সেখানে কি তৈরি হবে, এখানে CH2, এটা CH2Cl, আর এখানে আরেকটা ক্লোরিন। তাহলে এরকম করে দুটো প্রোডাক্ট পেলাম, বাইক্লোরিনেটেড প্রোডাক্ট। এবার ট্রাইক্লোরিনেশন যদি করি তাহলে দেখ, যদি এটা বলবি এটা একটা টাইপ অফ হাইড্রোজেন, আমি যদি একটু কালারটা চেঞ্জ করে মার্ক করি তাহলে দেখা যাবে যে তুই বলবি টোটালিটিতে তিনটে আসার কথা, এ টাইপ, এটা বি টাইপ, আর এই দুটো তো একই টাইপ, কারণ দুদিকেই ক্লোরিন আছে, একই সিমেট্রিক্যাল। তাহলে বলবি ওখানে এ রিপ্লেস করি, তাহলে ওখানে এ রিপ্লেস করলে কি আসবে সেটা লিখি, ঠিক আছে। ওখানে এ রিপ্লেস করলে কি আসবে সেটা আমি যদি এবার পরের ক্লোরিনেটেড প্রোডাক্ট লিখি, ওখানে এ রিপ্লেস করছি, ঠিক আছে। ওখানে এ রিপ্লেস করলে তৈরি হবে CH3 CCl3, এটা পাবো, এ রিপ্লেস করেছি। বি রিপ্লেস করলে আমরা কি পাবো, বি রিপ্লেস করলে পাবো CH2 CL2 পাবো। আর এখানে দুটোর মধ্যে যে কোনো একটা এ রিপ্লেস করি, যে কোনো একটা এ রিপ্লেস করলে একই ব্যাপার। তাহলে 3 নম্বর প্রোডাক্টটা কি আসার উচিত, এখান থেকে ডান দিকেরটা যদি সরাই তাহলে Cl CH2 CH Cl2। এবার তুই দেখ Cl CH2 CH Cl2 এইটা আর আগেরটা থেকে এইটা যেটা পেয়েছি, এই দুটো প্রোডাক্ট একই, তাহলে একই প্রোডাক্ট আমার দুবার লেখার কোনো মানে নেই। তাই সেই জন্য দেখবি বইয়ে তিন ধরনের প্রোডাক্ট লেখা ছিল না, দু ধরনের প্রোডাক্ট লেখা ছিল। তাহলে যেটা কমন সেই প্রোডাক্টটাকে আমি আর লিখলাম না। এবার এখানে যদি আমি আবার টাইপ অফ হাইড্রোজেনের গল্প দিই তাহলে দেখা যাবে এখানে এই একটা টাইপই আছে, এটাই এখন পরপর রিপ্লেস হবে, তাছাড়া উপায় নেই। আর এখানে যদি দেখা যায় এই হাইড্রোজেন আর এই হাইড্রোজেনগুলোর তুই যদি কথা বলিস, এখানে দুটো ক্লোরিন আছে, তাই এটা একটা আলাদা হাইড্রোজেন, এখানে একটা ক্লোরিন আছে, তাই এটা একটা আলাদা হাইড্রোজেন। সো এখান থেকে যে প্রোডাক্টগুলো আসবে, সেই প্রোডাক্টগুলো লিখি। এইটাকে এর এটাকে রিপ্লেস করি, এর এটাকে রিপ্লেস করলে পাবো Cl CH2 CCl3। আর এখানের এটাকে যদি রিপ্লেস করা হয়, এটাকে রিপ্লেস করলে পাবো Cl CH2 CCl3। দেখতে পেয়েছিস, এটাকে রিপ্লেস করলে যেটা পেলাম, নিচেরটার এটাকে রিপ্লেস করলে
সেম জিনিসই আসছে, তাহলে দুটোকে আমার লেখার কোনো মিনিং নেই, যে কোনো একটাকে লিখলেই হবে, মুছে দিলাম, কারণ কমন কমন প্রোডাক্ট যেগুলো সেগুলো লেখার দরকার নেই। এর বিটাকে রিপ্লেস করি, এর বিটাকে রিপ্লেস করলে এবার হয়ে যাবে Cl2 CH CH Cl2, বাস। দেখ এবার লাস্টের দিকে চলে এসেছি আমরা অলমোস্ট। তাহলে এটা একটাই সিঙ্গেল টাইপ আছে, টাইপ নিয়ে তো কিছু করার নাই, এটাও যা টাইপ এটাও তাই টাইপ, সব এ। বা আমি যদি কনফিউশন দূর করার জন্য এটাকেও লিখলাম বি, এটাকেও লিখলাম বি। এখান থেকে যে প্রোডাক্টগুলো সেই প্রোডাক্টটা আসছে এখানে রিপ্লেস করি Cl2 CH CCl3, আর এখান থেকে আসবে Cl3C, একই ব্যাপার। আচ্ছা তাহলে এইভাবে লিখি Cl2 CH এখানে CCl3, তাহলে দেখ এটা আর এটা একই প্রোডাক্ট চলে এলো। তাহলে আলটিমেটলি লাস্ট পর্যন্ত এসে একজনেই এসে টিকলো, লাস্ট পর্যন্ত এসে এই একজনেই এলো, যাই হোক না কেন এতগুলো হতে হতে। এবং লাস্টে এটা একটাই হাইড্রোজেন পড়ে রয়েছে, রিপ্লেস হয়ে, এটা রিপ্লেস হলে কি হয় তৈরি হবে, এটা রিপ্লেস হলে তৈরি হবে এখানে আবার একটা ক্লোরিন ঢুকবে, হাইড্রোজেনকে সরিয়ে দিয়ে Cl3 বন্ড C, Cl3 বন্ড C, CCl3, আলটিমেটলি এতগুলো পেলাম। তাহলে আমরা দেখতে পাচ্ছি মোনোক্লোরিনেটেড একটা প্রোডাক্ট আসবে, ডাইক্লোরিনেটেড দুটো, ট্রাইক্লোরিনেটেডও দুটো, টেট্রাক্লোরিনেটেডও দুটো, পেন্টাক্লোরিনেটেড একটা, হেক্সাক্লোরিনেটেড একটা, এরকম করে আমার প্রোডাক্ট আসবে। এই জিনিসটাই তোর বইয়ে করেছে, কি করেছে এবার আশা করি বইয়েরটা বুঝতে পারছিস, ঠিক আছে। এবার অনেক সময় কোশ্চেন কি করে, কোশ্চেন এরকম করে কোনো একটা সাবস্টেন্স দিয়ে দেয়, দিয়ে বলে এর কতগুলো মোনোক্লোরিনেটেড প্রোডাক্ট আসা সম্ভব। তোকে যদি ইথেন দেয় একটাই মোনোক্লোরিনেটেড সম্ভব, বাইক্লোরিনেটেড কতগুলো আসা সম্ভব, দু টাইপের আসা সম্ভব, তারপরে হেক্সাক্লোরিনেটেড অবধি যায় না, চিন্তা নেই। আবার হয়তো ওভারঅল মলিকুলার একটা ফর্মুলা দিয়ে দিল, ঠিক আছে, বলে একটা ওভারঅল মলিকুলার ফর্মুলা দিলাম, এই কম্পাউন্ডটা থেকে এক ধরনেরই মোনোক্লোরিনেটেড প্রোডাক্ট পাওয়া যাবে, সেই একটা স্ট্রাকচার ড্র করো, ঠিক আছে, এক ধরনেরই মোনোক্লোরিনেটেড প্রোডাক্ট পাওয়া যাবে। এটা জিওসিতেই তোদেরই করালাম মনে হয়। যেমন আমি যদি এরকম লিখি, এরকম একটা কম্পাউন্ড ড্র করলাম, ঠিক আছে, দেখ এখানে টাইপ অফ হাইড্রোজেন কটা, এখানে টাইপ অফ হাইড্রোজেন কিন্তু একটাই। ওভারঅলে তুই যদি দেখিস কার্বন আছে দেখ 3 3 6 7 আর 8, তাহলে C8 অ্যালকেন, তাহলে 8 2 16 CN H2N +2, তাহলে 8 2 16 আর 2 18 হওয়ার কথা, তাহলে 1 2 3 3 3 3 6 3 9 12 15 18, তাহলে C8H18 এই মলিকিউলটাকে এমন একটা স্ট্রাকচার ড্র করো যার মোনোক্লোরিনেটেড প্রোডাক্ট মাত্র একটাই হওয়া সম্ভব। তার স্ট্রাকচার কি হবে, এটাই হবে, কারণ এখানে টাইপ অফ হাইড্রোজেনটা একটাই সিঙ্গেল টাইপ আছে। এগুলো যা এগুলোও তাই, কারণ এটা একটা সিমেট্রিক্যাল কম্পাউন্ড। দেখতেই পাচ্ছিস মাঝ বরাবর আমি যদি কেটে দিই, ট্রিকটা কি, মাঝ বরাবর আমি যদি কেটে দিই দুদিকেই সেম জিনিস আসছে, সিমেট্রিক্যাল কম্পাউন্ড। আমি যদি প্রথম স্ট্রাকচারটা প্রথম পেজে চলে যাই, এখানে যেটা করিয়েছিলাম, এই যে এন হেক্সেনের, এটা নর্মাল হেক্সেন বলছি, পেন্টেন, নর্মাল পেন্টেন, আর এই যে আমার নিওপেন্টেন যে গ্রুপটা রয়েছে, এই নিওপেন্টেনে দেখ অনেকগুলো হাইড্রোজেন রয়েছে, মানে C5H12 কে আমরা একটা স্ট্রাকচারে ড্র করো যেখান থেকে আমরা মোনোক্লোরিনেটেড প্রোডাক্ট একটাই পাবো। তাহলে এই স্ট্রাকচারটা ড্র করতে হবে, কারণ এখানে টোটাল যে যতগুলো হাইড্রোজেন থাকুক না কেন প্রত্যেকটা একটা সিঙ্গেল টাইপেরই হাইড্রোজেন, তো এখান থেকে এক ধরনেরই মোনোক্লোরিনেটেড প্রোডাক্ট পাবো। এরকম কোশ্চেন হতে পারে, বা এরকম স্ট্রাকচার ড্র করে দিল, দিয়ে বললো এখান থেকে কত ধরনের মোনোক্লোরিনেটেড প্রোডাক্ট পাবো। যেমন আমি যদি এন পেন্টেনের কথা বলি, নর্মাল পেন্টেনের যদি কথা বলি, তাহলে এটা একটা টাইপ, এটা একটা টাইপ, এই দুটো একটা টাইপ, এটা একটা টাইপ, ঠিক আছে। তাহলে এখান থেকে 3 ধরনের মোনোক্লোরিনেটেড প্রোডাক্ট আমরা পেতে পারি, এটা মনে রাখতে হবে, ঠিক আছে। এরকম টাইপের কিন্তু ক্লোরিনেশন বা হ্যালোজেনেশন দিয়ে প্রশ্ন করতে পারে। এখানেই আমাদের মোটামুটি অ্যালকেন শেষ। এরপরে আমরা ডবল বন্ডেড যে কম্পাউন্ড, ডবল বন্ডেড কম্পাউন্ড আমি দেখি। ডবল বন্ডেড কম্পাউন্ডে আমরা প্রথমেই আমরা হঠাৎ করে কি বলি, রিয়াকশানে চলে যাব না, প্রথমে আমরা তার ফিজিক্যাল প্রপার্টি দেখব, তার প্রিপারেশন কিছু মেথড দেখব, নোমেনক্লেচারটা শুরুতে দিয়েছে দেখলাম, অরবিটাল পিকচার আগে বলেছি, অরবিটাল পিকচার নিয়ে আমার বলার কিছু নেই। আর এখানে হিট অফ হাইড্রোজেনেশনের একটা প্রশ্ন আছে, প্রসঙ্গ আছে, সেই প্রসঙ্গটা আমরা পড়ব। তার পরের দিনের ক্লাসে একটু লেন্দি যাবে, মানে নেক্সট ক্লাসটা একটু লেন্দি যাবে, কারণ সেখানে অ্যালকেন মানে ডবল বন্ডের কেমিক্যাল প্রপার্টি পড়তে হবে, এবং ডবল বন্ডের কেমিক্যাল প্রপার্টিটা আমরা একটা সিঙ্গেল ক্লাসেই পড়বো, তো সেটা একটু লেন্দি যাবে, কারণ ওখানে বেশ কিছু জিনিস একটু বুঝতে হবে, মেকানিজম আছে 2-4টে, সেই মেকানিজমগুলো পড়তে হবে, ঠিক আছে। তো এই ক্লাসটা খুব একটা বেশি বড় নয়, ছোট্ট একটা ক্লাস, টপিক আমাদের অ্যালকেনটা কিন্তু এখানে কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। বাকি এরপরে আমরা ডবল বন্ডেড মানে অ্যালকিনকে নিয়ে আলোচনা করব। অ্যালকেন আমাদের কমপ্লিট।